নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। আপনাদের জন্য একটা খুশির খবর দিই। সেটা হচ্ছে এতদিন ধরে আপনারা যেটা চাইছেন কবে ভাইপো জেলে যাবে, সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার দিনেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখনো ক্যাবিনেটের বৈঠক হয়নি, এখনো মন্ত্রিসভা সম্পূর্ণ আপনারা সামনে যারা, যারা মন্ত্রী হবেন সেই বিষয়টা এখনো জানতে পারেননি। মন্ত্রিসভাটা সামনে আসেনি। কিন্তু প্রথম দিনেই অর্থাৎ শুভেন্দু অধিকারী যেদিন শনিবার শপথ নিলেন ৯ তারিখ, ঠিক সেই দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এতদিন আমরা বলতাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যাবে, ও যে যা 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 করে রেখেছে তার জন্য ওকে জেলে যেতে হবেই। কিন্তু যতক্ষণ না সরকারটা পরিবর্তন হচ্ছিল ততক্ষণ কিছু রাজনৈতিক বাধা ছিল। এখন সেই সমস্ত বাধা বিপত্তি কিন্তু কেটে গেছে বিজেপি কেন্দ্রে, বিজেপি রাজ্যে। এবং সামনেই ভোট ছিল, অভিষেককে তুলে নিলে নানান রকমের স্পেকুলেট করা হতে পারত, নানান রকমভাবে এর একটা রাজনৈতিক বিরূপ প্রতিক্রিয়া হতে পারত। বিজেপি কোনো ঝুঁকি নিতে চায়নি, কারণ বিজেপির কাছে সম্পূর্ণ রিপোর্ট ছিল, আস্থা ভরসা ছিল বিজেপির জনগণের উপরে। সেটা আপনারা দেখেইছেন, বিজেপি 207 পার হয়ে গেছে। কয়েকদিনের মধ্যেই সেটা দেখবেন আপনারা, কয়েক মাস পরেই এই বিধায়ক সংখ্যা হয়তো আরও বেড়ে যেতে পারে। কিন্তু সেই সব ভবিষ্যতের ব্যাপার, কি হবে কি না হবে সেটার মধ্যে যাচ্ছি না। এখন তো বিজেপি কাউকে নিতে রাজি নয়, তেমনটাই জানা যাচ্ছে। কিন্তু অভিষেকের জেল যাত্রা কিভাবে শুরু হবে আপনারা তো জানতেই চাইতেই পারেন। যে এতদিন বলে আসছেন, আবার নতুন করে বলছেন, কিসের ভিত্তিতে বলছেন? আপনাদেরকে বলে রাখি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি যেটায় ফেঁসে আছেন, যেখানে কল রেকর্ড আছে, যেখানে তথ্য আছে, যেখানে কাগজ আছে, সেটা হচ্ছে শিক্ষক দুর্নীতি মামলা। আপনারা জানেন যে টেট এবং তার পরবর্তীকালে উচ্চশিক্ষাতেও শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী ভর্তির ক্ষেত্রে যেই ব্যক্তিটা 1 নম্বর অভিযুক্ত, তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার বাড়ি হচ্ছে 188A শান্তিনিকেতন। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হতে চলেছেন। কারণ 2016 সালের, আপনারা জানেন যে 2016 সালের যে ওএমআর শিট, যেটা খুঁজে পাওয়া যাচ্ছিল না এতদিন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বলছেন ওএমআর শিট নাকি নেই। এসএসসি বলছিল ওএমআর শিট খুঁজে পাওয়া যাচ্ছে না। সিবিআই সেই ওএমআর শিট কিন্তু খুঁজে সামনে নিয়ে এসেছে। 2016 সালের ওএমআর শিট এবার কিন্তু প্রকাশ করা হবে। এসএসসি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে 2016 সালের যে ওএমআর শিট আছে সেটা কিন্তু প্রকাশ করা হবে। তাহলে এই ওএমআর শিটটা ছিল কোথায়? ওএমআর শিটের যে অরিজিনাল ওএমআর শিটগুলো, সেগুলো কিন্তু এখনও কোথায় আছে আমরা কিন্তু কেউ জানি না। এটা সিবিআই ভালো বলতে পারবে। কিন্তু ওএমআর শিটের যে প্রতিলিপি, সেটা এসএসসির হার্ড ডিস্ক থেকে উদ্ধার হয়েছে। আপনারা জানেন যে সিবিআই এসএসসি দপ্তরে গিয়েছিল, সেখান থেকে সমস্ত নথিপত্র তুলে নিয়ে এসছে, হার্ড ডিস্কগুলো তুলে নিয়ে এসছে, কম্পিউটার তুলে নিয়ে এসছে, এবং সেই কম্পিউটারের মধ্যে থেকেই পাওয়া গেছে ওএমআর শিট। অর্থাৎ ওএমআর শিটের সফট কপি বলতে পারেন, প্রতিলিপি পাওয়া গেছে। সেই ওএমআর শিট কিন্তু এখন আমি আপনিও চাইলে দেখতে পারি। কিভাবে? যারা পরীক্ষা দিয়েছিলেন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, তারা রোল নাম্বার এবং অ্যাডমিট কার্ডের নাম্বার দিয়ে এই ওএমআর শিটটা কিন্তু দেখে নিতে পারেন যে তাদের ওএমআর শিটে কত নম্বর এসেছিল। যারা সাদা খাতা জমা দিয়েছিলেন তারাও দেখতে পাবেন কাদের সাদা খাতা আছে, আর যারা ভালো পরীক্ষা দিয়েছিলেন, যেমন খুশি পরীক্ষা দিয়েছিলেন, তারাও কিন্তু এখন দেখতে পাবেন তারা কেমন পরীক্ষা দিয়েছিলেন। অর্থাৎ ওএমআর শিট সামনে আসাতেই বোঝা গেল কে কেমনভাবে পরীক্ষা দিয়েছিলেন, ভালো দিয়েছিলেন না খারাপ দিয়েছিলেন। স্বাভাবিকভাবে এবার প্রমাণ করা যাবে খুব ভালোভাবে, কারণ এতদিন যে চাকরি গেছিল 26,000 জনের, তাদের চাকরি কিন্তু গিয়েছিল একটাই কারণে, বেনিফিট অফ ডাউটের জন্য। মানে কে দুর্নীতিবাজ, কে সঠিকভাবে পরীক্ষা দিয়েছে সেগ্রিগেট করা যাচ্ছিল না, আলাদা করা যাচ্ছিল না। এর ফলে সবার চাকরি চলে গেছে। এবার যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারের পথ খুলে গেল, কারণ ওএমআর শিট দেখলেই বোঝা যাবে যে কোন লোকটা সঠিক, যার যে শিক্ষক হওয়ার যোগ্য ছিল, এবং কোন লোকটা বেঠিক, যে দুর্নীতিবাজ, টাকা দিয়ে চাকরি পেয়েছিল। এই দুর্নীতিবাজদেরও কাঠগড়ার পেছনে পাঠানোর প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। যারা যারা পয়সা দিয়েছিলেন, ঘুষ নেওয়াটা যেমন অন্যায়, অভিষেক যেমন তোলাবাজি করেছিল, ঘুষ নিয়েছিল, সেটা যেমন অন্যায়, ঠিক তেমনই যারা টাকা দিয়েছিলেন আপনারাও অন্যায় করেছিলেন, কারণ আপনারা টাকার বিনিময়ে পাশ করে যেতে চেয়েছিলেন। আলটিমেটলি কিন্তু সব হয়ে গেছে একেবারে জলাঞ্জলি। এবার যারা সঠিক পরীক্ষার্থী, যারা ঠিকঠাক নম্বরে পাশ করেছেন, তাদের কাছে একটা সুযোগ খুলে গেল যে তারা এবার কিন্তু যারা চাকরি ফিরে পেতে পারেন।
অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কত লোকের কাছ থেকে টাকা নিয়েছিল সেটাও কিন্তু এবার চিহ্নিত করা যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খারাপ সময় শুরু হয়ে গেছে, প্রথম কথা আপনাদেরকে বলে দিচ্ছি। দ্বিতীয় হচ্ছে যে এই ওএমআর শিট বাদেও বিভিন্ন যে কেলেঙ্কারি আছে, প্রথম ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া হতে পারে, আমরা সূত্র মারফত জানতে পারছি যে প্রথম ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া হতে পারে যে বিভিন্ন দুর্নীতির তদন্ত করা হবে, অর্থাৎ দুর্নীতির তদন্তের প্রক্রিয়াটা কিন্তু প্রথম ক্যাবিনেটেই শুরু হয়ে যেতে পারে। শুভেন্দু অধিকারী সেই ইঙ্গিত কিন্তু যেদিন শপথ নিয়েছেন সেদিন রাতেই, 9 তারিখ রাতেই ঘোষণা করে দিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে বলেছেন হিসাব শুরু হয়ে গেছে, হিসাব হবে। সব বন্ধ করে দিন, বন্ধ করে দিন, ভদ্র হন, আর যদি বিপদ থাকে তাহলে সরে থাকাই ভালো। বাকিটা এইভাবে বলা উচিত নয়। সোমবার দিন আমি অফিস করব, আমাদের মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে, 5 জন মন্ত্রীকে দপ্তর বরাদ্দ করব, প্রশাসনিকভাবে কাজ শুরু করব, সেই দিনই বলবো। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললেন। বললেন যে প্রথম ক্যাবিনেটেই এই সংক্রান্ত সিদ্ধান্ত হবে, 5 জন মন্ত্রীকে তাদের দপ্তর বরাদ্দ করা হবে, এটা তাদের প্রশাসনিক কাজ, এবং প্রথম ক্যাবিনেট থেকেই দুষ্কৃতিমূলক অপকর্ম যারা করছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন কিন্তু শুরু হয়ে যাবে। যারা খারাপ কাজ করছেন শুধরে যান, এখনো সময় আছে, কাজ বন্ধ করে দিন, না হলে এরপর কিন্তু রেয়াত করা হবে না। রেয়াত করা হবে না এই শব্দটা তিনি ব্যবহার করতে চাননি, কারণ তিনি সদ্য মুখ্যমন্ত্রী হয়েছেন। ইমেজ সংক্রান্ত বিষয়ে তিনি কিন্তু সচেতন আছেন। একজন মুখ্যমন্ত্রীর যেভাবে কথা বলা উচিত তিনি সেভাবেই বলেছেন। তিনি তো আর মমতা বন্দ্যোপাধ্যায় নয় যে হাম্বা হাম্বা কাম্বা কাম্বা রাম্বা রাম্বা রো রো যা খুশি করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটা আলাদা ব্যাপার, সেই জমানা কিন্তু শেষ হয়ে গেছে যে মুখে যা এলো বকে দিলাম, যা খুশি বললাম, যা খুশি করে দিলাম, যা খুশি সিদ্ধান্ত নিলাম, সেই দিন শেষ হয়ে গেছে। এবার আপনারা একটা ভদ্র জমানায় প্রবেশ করেছেন। স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীকে ওভাবেই আপনারা দেখবেন, ভালো কথা বলবেন, একটা ভদ্র সভ্য মুখ্যমন্ত্রী, যেভাবে আমরা অতীতের মুখ্যমন্ত্রী দেখেছিলাম। আমার থেকে গুরুজন যারা আছেন তারা আগেরও মুখ্যমন্ত্রীকে দেখেছেন। আমি শুভেন্দু বাবুকে নিয়ে মাত্র 4 জন মুখ্যমন্ত্রীকে এই যাবৎকালে দেখেছি পশ্চিমবাংলার মসনদে। প্রথম জন হচ্ছেন জ্যোতি বসু, তারপরে বুদ্ধবাবু, বুদ্ধ ভট্টাচার্য, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সবশেষে এখন দেখছি শুভেন্দু অধিকারীকে। কিন্তু তার আগের যারা মুখ্যমন্ত্রী ছিলেন, যাদের দেখার আমার পরম সৌভাগ্য হয়নি, তো তারা কেমন ছিলেন তারা গুরুজনরা বলতে পারবেন। তাদের মুখে শুনেছি যথেষ্ট ভদ্র ছিলেন। স্বাভাবিকভাবেই শুভেন্দুবাবুও সেই ধারাটাকে এগিয়ে নিয়ে যাবেন, বাঙালিয়ানার ধারাটাকে। আমরা দেখলাম যে যেদিন তিনি শপথ নিলেন একটা গেরুয়া কুর্তা দেখলাম এবং ধুতি পরে সারাদিন তিনি ঘুরে বেড়ালেন, ফলে তিনি যে বাঙালিয়ানাকে প্রমোট করবেন সেটা বোঝাই যাচ্ছে। অন্যদিকে অনেকেই জানতে চাইছেন যে 5 বছর কি কাজ হবে, শুধুই কি উন্নয়ন 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 আমরা দেখব? অন্যান্য কাজ যেগুলো আমরা আশা করে আছি সেটা কি আমরা দেখতে পাবো না? যেমন ধরুন দুষ্কৃতীদের টাইট দেওয়ার ব্যাপারটা তো ঠিক আছে, কিন্তু যেভাবে এখানে জঙ্গি জিহাদ এগুলোকে প্রমোট করা হচ্ছে তার বিরুদ্ধে কি অ্যাকশন হবে না? আমরা তো কিছু শুনতে পারছি না। দেখুন, এখন কথা বলার সময় শেষ হয়ে গেছে, এখন কাজ করার সময়। এই সরকার এমন এমন সিদ্ধান্ত নেবে যে বলে কয়ে হয়তো নেবে না, কিন্তু বলা আগেই হয়ে গেছে। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে পশ্চিমবঙ্গ থেকে জঙ্গি জিহাদপনা বন্ধ হবে, এখানকার মা বোনেদের সুরক্ষিত করতে গেলে জঙ্গিপনা জিহাদিপনা বন্ধ করতে হবে। সেগুলি তাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে আছে। ইউনিফর্ম সিভিল কোড হবে, অর্থাৎ কেউ মনে করবেন 10টা বউ ঘরে নিয়ে আসবেন, ওগুলো বন্ধ হয়ে যাবে। জমি জমা কেনার ক্ষেত্রে যে সমস্ত আইন রয়েছে, অন্যান্য ক্ষেত্রে হিন্দু মুসলমানদের দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রে যে সমস্ত আইন আছে সেগুলো এক হবে। কেউ জামাই আদর ভোগ করবে না, কারো সঙ্গে বিমাতৃসুলভ আচরণ হবে না। এতদিন জামাই আদর দিয়ে আলাদা ধর্মের লোকেদের আলাদা আলাদা রকম তাদের সঙ্গে ব্যবহার করা হতো, তাদের জন্য আলাদা আলাদা রকম ব্যবস্থা, আলাদা রকম আইন ছিল। এখন সেসব হবে না। সবকা সাথ সবকা বিকাশ একরকমভাবে হবে, কিন্তু ট্রিটমেন্ট কিন্তু আলাদা হবে। যারা খারাপ কাজ করবেন তাদের তো ভালো মানুষের মতন ট্রিটমেন্ট দেওয়া হবে না, তাদের ট্রিটমেন্টটা অন্যরকমই হবে। বুলডোজার অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে। আপনাদের বলে রাখি, বীরভূমের বেশ কয়েকটা জায়গায় প্রশাসক বসানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে নানান জায়গায় ভয় পেয়ে গেছেন তৃণমূলের যারা পুরসভা চালাচ্ছেন। আমি ব্যারাকপুরের কথা আপনাদেরকে জানিয়ে রাখি, ব্যারাকপুরে
ওখানে পুরপ্রধানের নাম উত্তম দাস, তিনি কার্যত ভয় পেয়ে গেছেন। আসলে যাদের ওই পুরসভার মধ্যে নানান রকমের তো ঘাপলা আছে, তো যারা এতদিন চুরি দুর্নীতি করেছেন যে সমস্ত কাউন্সিলররা, তারা এখন ভীত সন্ত্রস্ত, পালিয়ে ছেড়ে বাঁচতে চাইছেন। বিজেপি বলছে না না, এত তাড়াতাড়ি তোমাদের ছেড়ে দেওয়া হবে না, এত তাড়াতাড়ি তোমাদের ছেড়ে দেওয়া হবে না, তোমরা কাজ করো। তোমাদের, তারা ভাবছে যে এখন পালিয়ে যেতে পারলে ভালো হয়, বোর্ড ভেঙে দিতে পারলে ভালো হয়, কিন্তু বোর্ড কিন্তু ভাঙা হবে না। বিজেপি স্পষ্ট করে দিয়েছে। সেখানকার বিধায়ক কৌস্তব বাগচি, যাকে তৃণমূল এতদিন খ্যাপাতো, তার মাথায় চুল ছিল না বলে তিনি এখন এমন কাজকর্ম করছেন যাতে তৃণমূলের মাথার চুল ছেঁড়ার জোগাড়। ওকে তিনি গিয়ে স্পষ্টভাবে উত্তম দাসদের বলেছেন, আপনাদের কাউন্সিলরদের, ওখানকার যারা ব্যারাকপুরের কাউন্সিলর আছেন তাদেরকে বলেছেন যে না, কোনো ভয় নেই আপনাদের, আপনারা আপনাদের কাজ চালিয়ে যান, আমরা অগণতান্ত্রিকভাবে দখল করব না। কিন্তু যেটা তিনি বলেননি সেটা হচ্ছে অ্যাকশন কিন্তু শুরু হয়ে যাবে। তারা যেমন অগণতান্ত্রিক কাজ করেছেন, তারা লুটমার করেছেন ব্যারাকপুরে, তো আমরা সকলেই জানি কিভাবে রাজ চক্রবর্তীরা, উত্তম দাসেরা, তাদের সাগরেদরা কিভাবে সেখানে অত্যাচার চালিয়েছে। সেই অত্যাচারের তো হিসাব এখন শুরু হবে, এখন তো তদন্ত হবে। এবং আমি সমস্ত বিজেপি কর্মীদের বলছি, আপনাদের যেখানে চোখে পড়বে কেউ কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত, বিশেষ করে রাজ্যের সদ্যপ্রাপ্ত শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস, যদি এখনও তারা ক্ষমতায় না থেকেও যদি চুরি দুর্নীতি চালিয়ে যেতে চায়, এখনও ভয় দেখায়, সোজাসুজি থানায় যান, এফআইআর করুন, কপি আমাকে পাঠান, আমি খবর করব। আমি বিজেপির নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করব যে চারিদিকে কি চলছে। একেবারে তাই বলে মিথ্যে কেস দেবেন, আমি সে কথা আপনাদের একদমই বলবো না। মিথ্যে কেস দেবেন না, তৃণমূল যা করেছে, ভারতীয় জনতা পার্টির কর্মীরা তা করবেন না। কিন্তু কেউ কোথাও কোনো অত্যাচার করলে তৃণমূলের লোকেরা যদি মনে করে তারা পুরসভা পঞ্চায়েতে আছে বলে এখনও শাসিয়ে দিয়ে যাবে, তাদের হাতে বিভিন্ন কর্পোরেশন আছে, বোর্ড আছে বলে তারা যা খুশি করে যাবে, কাটমানি খেয়ে যাবে, একদম হবে না। প্রমাণসহ থানায় এফআইআর করুন, প্রমাণসহ আমায় সেই ছবি, সেই ভিডিও পাঠান, আমরা সেই খবর করব, বিজেপি নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করব যে দেখুন এখনও তৃণমূল কংগ্রেসের লোকেরা এইসব করে যাচ্ছে, আর আপনারা চুপ করে দেখবেন। এটা হতে পারে না। গণতন্ত্রের দোহাই দিয়ে অন্যায়টা চলতে থাকবে, এটা কিন্তু হতে পারে না, এটা বন্ধ করতে হবে। এবং আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিমধ্যেই সব সাগরেদরা তার সঙ্গ ছেড়ে চলে যাচ্ছে। তিনি কিছুদিন আগে একটা মিটিং ডাকলেন জয়ী বিধায়কদের নিয়ে, সেখানে বললেন সবাই হাততালি দাও, উঠে হাততালি দাও, অভিষেক ভালো খেটেছে। আরে অমুকের বাচ্চা, কি ভালো খেটেছে রে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ভালো খেটেছে? এটা আমার কথা না, অমুকের বাচ্চা, এটা তৃণমূল নেতৃত্বরাই বলেছেন, আমার কথা নয়। তারা খেপে গেছেন যে অভিষেক, যার জন্য দলের আজকে এই ভরাডুবি হলো, ভেবে দেখেছেন যে 70 জনের বেশি বিধায়ক চেঞ্জ করে দেওয়া হয়েছে, কার্যত 75 জন মতো, 75 কিংবা 77, এক্স্যাক্ট ফিগারটা আমি বলতে পারছি না, এই মুহূর্তে মনে নেই, এত তথ্য ভাণ্ডার সবসময় মাথা রাখা সম্ভব না। তো তার মধ্যে 55 জন কিন্তু জয়ী হননি, হেরে গেছেন। তাহলে এই দলের গুরুত্বপূর্ণ সময়ে অভিষেক যেভাবে ফাঁসিয়ে দিয়েছেন, অভিষেকের নির্দেশের ফলে তৃণমূলের পরাজয়ের ক্ষেত্রে সুবিধে হয়েছে, বিজেপির জয়ের ক্ষেত্রে সুবিধে হয়েছে। অভিষেকের আরেকটি সিদ্ধান্ত ভুল ছিল, অনেকেই বলছেন, তৃণমূল নেতৃত্বই আমায় বলছেন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগের দিন প্রেস কনফারেন্স করে বললেন বিভিন্ন জায়গায় 4-5 হাজারের জমায়েত করুন। যদি এটা তৃণমূলের ভালোর জন্য করতেন, যদি সত্যি বিজেপির সঙ্গে সাংগঠনিকভাবে লড়াইয়ের জন্য করতেন, তাহলে সেক্ষেত্রে বলা বাহুল্য তিনি প্রপার চ্যানেলে, তাদের যে এআইটিসির হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই প্রপার চ্যানেলে জানাতে পারতেন। বিধায়কদের ফোন করে, বিধায়ক মানে আমি বলতে চাইছি যে সেই সময় যারা প্রার্থী ছিলেন তাদেরকে ফোন করে বলে দিলেই হয়ে যেত। দলের প্রপার চ্যানেলে না বলে তিনি মিডিয়ায় বললেন এবং কার্যত বিজেপির সুবিধে করে দিলেন। পাল্টা বিজেপি এটা দৃষ্টি আকর্ষণ করলো ইলেকশন কমিশনের। ইলেকশন কমিশন নিজের উইঙ্গের মাধ্যমে আগে থেকেই এটা দেখে রেখেছিল, ফলে পাল্টা অ্যাকশন নিতে সুবিধে হয়েছে। এই লোকবলের যে ভয় দেখানোর তারা চেষ্টা করেছে, আলটিমেটলি কিন্তু কাজের কাজটি কিচ্ছু হয়নি, যার ফলে যেটা হয়েছে যে তৃণমূলের পরাজয় হয়েছে। অভিষেকের জন্য আইপ্যাক, অভিষেকের এই পুলিশের এত বন্দোবস্ত, বারবারন্ত পুলিশকে কার্যত গৃহভৃত্য করে রাখার মতন অবস্থা যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন, সেটার জন্যই আজকে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে লোকে ডিজে বাজাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে গিয়ে টোন টিটকারি করছে, যেটা ঠিক না। যদি আইনের চোখে দেখেন তাহলে ঠিক না, বা আপনি ভাববেন যে হেরে গেছে তারপর কেন, কিন্তু কি করবেন? এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সাজাটা প্রাপ্য,
সাজাটা এই কারণেই প্রাপ্য, তাও কিছু করা হয়নি। ওর প্রত্যেকটা ইট খুলে নেওয়া উচিত ছিল, ওই বাড়ির এক একটা ইট খুলে নেওয়া উচিত ছিল। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এটা জানা উচিত যে এই কথাটা কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী এবং তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে ওই বাড়ির এক একটা ইট খুলে নেওয়া হবে, বলেছিলেন শুভেন্দু অধিকারী। আপনারা মনে করে দেখুন, এখন ক্ষমতায় আসার পর বলবেন না, কারণ এখন তিনি প্রশাসক, তাকে শান্তি বজায় রাখতে হবে। কিন্তু মানুষের যা ক্ষোভ আছে, সত্যি এটা হওয়া উচিত ছিল, কিন্তু বাংলার মানুষ শান্তিপ্রিয়, তারা এই কাজ করেনি। তার জন্য তাদের সাধুবাদ, তাদের ধন্যবাদ। কিন্তু মানুষ সামনে যাচ্ছে, মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে গিয়ে মানুষ তার ক্ষোভ প্রকাশ করছে, নরেন্দ্র মোদীর কাট আউট নিয়ে চলে যাচ্ছে। এই চোরেরা, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যে পরিমাণ চুরি করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হার্ডওয়্যার, যারা ভবানীপুরের মানুষ আছেন, যারা কালীঘাটের মানুষ আছেন, তারা জানেন যে অভিষেক হার্ডওয়্যার থেকে কি পরিমাণ বিলিং হয়েছে বিভিন্ন জায়গায় টেন্ডারে। যে নীল সাদা রং হয় কলকাতার আশেপাশে, সেটা অভিষেক হার্ডওয়্যার থেকে যেত। সেই অভিষেক হার্ডওয়্যারের দুর্নীতি নিশ্চয়ই সামনে আসা দরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই ভাতিজারা যে পরিমাণ ওখানে আশেপাশে জমি দখল করেছেন, সামনে আসা দরকার। এক একটা আমরা প্রতিবেদন করব এবং শুভেন্দুবাবুর দৃষ্টি আকর্ষণ করব। ওনার টিমের অনেকেই আমাদের ভিডিও দেখেন, বিজেপির নেতাকর্মীরা আমাদের ভিডিও দেখেন, এটা তো আর লোকানোর কিছু নেই, সবাই সকলে জানেন। তো তারা এটা মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করবেন, কারণ এখন তো বিরোধী দল নয়, সব কিছু প্রপার চ্যানেলে যেতে হবে। তো আমি শুভেন্দুবাবুর টিমের যারা ভিডিওটা দেখবেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে বলবো যে মুখ্যমন্ত্রীকে এই বিষয়টা জানান এবং প্রপার চ্যানেলে জানান, অভিযোগ আকারে জানান, যাতে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দুর্নীতি দ্রুত অবসান হোক। কারণ মানুষ এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক, এই পিসি ভাইপোর দুর্নীতির শাস্তি তারা যে পাচ্ছে, এটা দেখতে চায়। এখন আর কোনো বাধা নেই, মানুষ এটাই চায়। একদিকে সুশাসন আসবে, একদিকে উন্নয়নের গল্প থাকবে, অন্যদিকে দুষ্কৃতীরাও টাইট হবে। কারণ এই সাপেদের যদি আপনারা ছেড়ে দেন, দেখুন বিভিন্ন জায়গায় এই দুষ্কৃতীদের ছেড়ে রাখা হয়েছে, এখনো তৃণমূলের লোকেরা দাপিয়ে বেড়াচ্ছে। আমার বন্ধুপ্রতিম মলয় হালদার, তিনি ভারতীয় জনতা পার্টির কালচারাল সেলের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। তো সেই কালচারাল সেলের দায়িত্বে থাকা নেতা মার খেয়েছেন গতকাল। শপথ অনুষ্ঠান থেকে ফিরে আসার সময় আমরা দেখলাম যে তার উপর আক্রমণ হয়েছে। সরাসরি সে কি বলছে আপনাদেরকে শোনাবো। আপনারা শুনলেন মলয় হালদার কি বলল। এইভাবে এখনো বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন। পীযূষ চক্রবর্তী সাংবাদিক, রাষ্ট্রবাদী সাংবাদিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করা সাংবাদিক, সেই সাংবাদিকও এখনো আক্রান্ত হচ্ছে। তার বাড়িতে পুলিশ এখনো চলে যাচ্ছে, বাধ্য হয়ে তাকে এক বিজেপি নেতাকে ফোন করতে হচ্ছে, সাহায্য প্রার্থনা করতে হচ্ছে। এখনো কিন্তু তৃণমূল প্রভাবিত পুলিশ আছে, তৃণমূলের নেতারা এখনো অ্যাক্টিভ আছে, তারা এখনো শুধরে যায়নি। এই সাপের বিষ দাঁত না ভাঙলে আগামী দিনে কিন্তু মহা বিপদ আছে, আপনাদেরকে বলে দিলাম। আপনারাও আপনাদের নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করুন। আমরাও ভিডিওর মাধ্যমে বিজেপি নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই সাপেদের বিষ দাঁত না ভাঙতে পারলে আগামী দিনে মহা বিপদ। এবং সেই বিপদটা যদি টের পেতে না চান, সুস্থভাবে 5টা বছর শাসন চালাতে চান, তাহলে কিন্তু বিষ দাঁত ভাঙার ব্যবস্থা করুন আইনত। কেউ আইন হাতে তুলে নেবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই ভিডিওটা শেষ করছি। আপনাদের সকলকে প্রণাম জানাচ্ছি। আগামীকাল আবার দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম।